5,000 টাকার জন্য মব লিঞ্চিং, মাংস বিক্রেতাকে বেধড়ক পেটানো হলো। গাড়ি থেকে নামতে না নামতেই ওরা আমাকে বেধড়ক হারে মারতে থাকলো, বলে শালাদের মেয়েটা এরকম ঝুলিয়ে দে। শুধু পেটানো নয়, তুমি বাংলাদেশি রোহিঙ্গা। আমার লেবারটা আত্মহত্যা হয়ে পড়ে রয়েছে অলরেডি, ফের তুলে তাকে মেরেছে। 3বারও অজ্ঞান হয়ে গেছে আমার সামনে, আমি দেখেছি। তখন আমার চোখ নাক চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তখন সপাটা মেরেই চলেছে ওরা। আবার বলছে বাংলাদেশে দীপু দাসকে যেভাবে পেটানো হয়েছে আমরা সেভাবেই তোকে হত্যা করব। ও জল চেয়েছিল, ওর গায়ে জল দেয়নি, ওকে কেউ মদ খেয়েছিল একজন, সে মদের থুতু নিয়ে ওর গালে দিয়ে দিয়েছিল। বারুইপুরের মতো একটি জায়গায় মুসলমানরা সুবিচার পাবে না, তিনি এই কথা তার মুখ থেকেই আসছে। আর বাংলা কিন্তু এখানে আসেনি, চিৎকার করেনি। এই গন্ডগোলের মূলে মানুষের বিদ্বেষ ছড়ানো একমাত্র যদি করতে হয় সেটা আর বাংলা করেছে। এই শুভেন্দু অধিকারী আর বাংলার জন্য এগুলো ঘটছে। কোনো দোষও নেই, এ তো লেবার, এ তো দোকানে কাজ, উনি মাংস দোকানে কাজ করে। ও একটা সাধারণ মানুষ, ও ভালো করে কথাও মানুষের সাথে কথা বলতে পারে না। মাংস বিক্রেতাকে বেধড়ক পেটানো হলো। শুধু পেটানো নয়, তুমি বাংলাদেশি রোহিঙ্গা। আবার বলছে বাংলাদেশে দীপু দাসকে যেভাবে পেটানো হয়েছে আমরা সেভাবেই তোকে হত্যা করব। বারুইপুরের মতো একটি জায়গায়। শুধু তাই নয়, ফরেজ আলী পিয়াদা কে? ফরেজ আলী পিয়াদা হচ্ছে একজন MA BEd দ্বিতীয় বর্ষের ছাত্র, DLED এর। সেই ফরেজ আলী পিয়াদার বংশ পরম্পর মাংসের দোকান আছে, খাসির মাংসের দোকান। বাবা সেখানে থাকে। বাবার সঙ্গে পড়াশোনার ফাঁকেই ফরেজ আলী পিয়াদা সহযোগিতা করে বাবাকে। চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, একাধিক পরীক্ষাতে বসেছে, এখনো পর্যন্ত চাকরি পায়নি, তাই আবার DLED করছে। আমি কথা বলবো সেই অসুস্থ ফরেজ আলী পিয়াদার সঙ্গে কিভাবে তার সঙ্গে আচরণ করা হয়েছিল। এটা বারুইপুর কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায়ের এরিয়া। যে বিমান বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিধানসভায় স্পিকার, বড় গলায় কথা বলেন, সেই বিমান বন্দ্যোপাধ্যায়ের এরিয়াতেই আমি বসে আছি। আমি শুনে নেব সেই ফরেজ আলী পিয়াদা কি বলছে। কি ঘটেছিল আপনাদের সঙ্গে? কয়েকদিন আগে দুটো ছেলে দোকানে একটা অর্ডার দিয়ে গিয়েছিল, মাংস 65-70 কেজি মাংস নেবে বলে বাবার কাছে। এবার আমি সেটা লিখে দিয়েছিলাম ওখানে। দিলে যেদিন মাংস রীতিমতো মাংস নেবার দিন যেখানে আসে, যেভাবে ক্রাইটেরিয়া ছিল দেওয়ার, ওরা সেইভাবে নিতে চাইছে না। ওরা বলছে আমাদের এবার তো আমরা রাজি হয়েছি, হ্যাঁ তোমরা একটু দাঁড়াও, একটা করে সবাই দেখে নেবে, কেটে দেবে মালগুলো, ঠিক আছে। ওরা কোনো মতে রাজি না। ওরা বলছে আমাদের ক্রাইটেরিয়া বাজারে এনে করতে হবে, করতে হবে। তা বলছে দেখো এরকম এখানে রুলস আছে, এরকম সাথে এরকম করা যাবে না সব কিছু। ওরা বলছে না আমাদের তাহলে টাকা ফেরত দিয়ে দাও। তখন আমি 5,000 টাকা ওদের ফেরত দিয়ে দিই। যখন এই টাকাটা ফেরত দিয়ে দিলাম, ও তখন কি করলো বললাম, বাবা তখন বলে রিসিভ কোথায়। যখন এই রিসিভ ওরা দিতে চায়, আপনারা রিসিভ লিখে দিয়েছিলেন? হ্যাঁ একটা রিসিভ দিয়েছিলাম। রিসিভ না দিলে তো আরেকজন এসে দাবি করতে পারে অর্ডার দেওয়া। হ্যাঁ এবার তখন বলছে না আমার রিসিভ, বলছে আমরা আনিনি। তো বলছে রিসিপ্টটা দাও। তখন ওরা তখন ঝগড়া, আমার নিজেরা ঝগড়া আমার দিয়ে দেয়। প্রচণ্ড ওরা গালি গালাজ করছে, ঝগড়াও করছে ওখানে নিজেরা করতে করতে আমাদের উপরে করছে, বলছে দেবো না হ্যান ত্যান করে। বাবা তখন বলছে বাবা তখন একটু টেম্পটেড উঠেছে, দোকানদার মানুষ উনি টেম্পটেড হয়ে উঠেছেন। ওরা তোমরা দেবে না মানে ফের আরেকজন আসবে এসে দিতে হবে, ঠিক আছে। এই কথা বললে ওরা বললো ঠিক আছে। আমি তখন বললাম যে তোমাদের একজন, আর আমি কোনো ঝগড়া করিনি, কিছুই করিনি, সে কোনো কথাইও বলিনি ভালো করে। আমি বললাম দাদা তোমরা একটা কাজ করো, তোমাদের যে হোক একজন আসবে এসে রিসিপ্টটা দেবে, দিয়ে টাকাটা নিয়ে চলে যাবে। ওরা রীতিমতো চলে গেলে বিকেলবেলা আমার লেবার হচ্ছে জুলপিয়াতে একটা ছাঁটের দোকানে ছাঁট দিতে যায় প্রতি রবিবার করে। ও কী করেছে, ওখানে ছাঁট দিতে গিয়েছিল, গেলে ওখানে 6 জন মিলে ওই দোকান থেকে ওকে কালেকশন করে নিয়ে গিয়ে জুলপিয়ার একটা জোড়াপোল আছে, জোড়াপোলের পরে কালী মন্দিরের পর ঝিলপার বলে একটা জায়গা আছে, ওইখানে মানে একদম নিয়ে যায়, নির্জন জায়গাতে নিয়ে গিয়ে কলার উপরে পা তুলে দিয়ে ফোন করে বলে যে তোর মালিককে বল যে একটা অর্ডার আছে। বাবার তো ফোন নম্বর নেই, আমার ফোন নম্বর, তার নাম হচ্ছে কেঁদো পিয়াদা। তাকে কলার উপরে পা তুলে দিয়ে বলছে, তার বাড়িটা ওই সামনে একটু আগে। তা বললো যে মেরে ফেলে দেবো। তুই বল ওকে নাকি, শুনলাম যেটা বললে। ও তখন বলছে যে তুই একটা অর্ডার আছে নিবি। তাই বললাম না আমি অর্ডার নেবো না এখন। ওটা ওই মানে আমার লেবারটা, দোকানের লেবারটা ফোন পা তুলে দিয়ে ভালো অত্যাচার। দেখুন লেবারকে গলায় পা তুলে দিয়ে ফোন করাচ্ছে, কতটা স্পর্ধা, কতটা সাহস। 5,000 টাকার জন্য মব লিঞ্চিং। আবার কি বলেছে বিস্তারিত শুনুন। তারপর কি হলো? তারপর লেবারটাকে নিয়ে বললো, তাই বললাম না আমি যাবো না এখন, এই ধর অনেক দূরে, আমি একটু শ্বশুরবাড়িতে এখন যাওয়া যাবে না অনেকটা সময়। বলছে আয় না, পার্টি খুব ভালো, এরা খুব স্বাভাবিক। আমি তোর কোনো অসুবিধা হয়েছে? বলছে না আমার কোনো অসুবিধা হয়নি, তুই একটু আয় না জুলপিয়ার মোড়ে। আমি যখন জুলপিয়ার মোড়েতে এলাম, দুজন আমাকে কালেকশন করে নিয়ে গেল, আরও 2 থেকে 4 জন, থেকে 6 জন। এবার গাড়িতে আমার ওখানে ভিতরে নিয়ে গিয়ে আমি আর বেরিয়ে আসতে পারলাম না, আমাকে পেছন ধাওয়া করলো, করে ওখানে নিয়ে গেল। নিয়ে পেছন গাড়ি থেকে নামতে না নামতেই ওরা আমাকে বেধড়ক হারে মারতে থাকলো, আর সেভাবে মুসলিমদের গালাগালি করতে লাগলো। মানে বলছে কার্ড মুসলিম, তোকে বাংলাদেশে পার করো, তুই বাংলাদেশি, তোর আধার কার্ড দেখা, ঠিক আছে। মেরে টেরে নিয়ে বলছে তোর আধার কার্ড দেখা। খুব মারছে, তখন রক্ত আমার নাক কান দিয়ে তখন রক্ত ঝরছে। বলছে আধার কার্ড দেখা, তোরা বাংলাদেশি। আর পাশ থেকে 2-4 জন আমার বলছে দীপু দাসের মেরেছিলেন বাংলাদেশে, বলে শালাদের মেরে এরকম ঝুলিয়ে দে এরকম মেরে। এবার কী করেছে, তখন আরও মারছে। এবার আমার লেবারটা আত্মহত্যা হয়ে পড়ে রয়েছে অলরেডি, তাকে আবার মানে তুলে আবার তাকে আবার মেরেছে, মারলে ফের অজ্ঞান হয়ে যায়, ফের তুলে তাকে মেরেছে। 3বারও অজ্ঞান হয়ে গেছে আমার সামনে, আমি দেখেছি। তখন আমার চোখ নাক চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তখন সপাটা মেরেই চলেছে ওরা। আর শুধু বাজে মুসলিমদের নামে কটূক্তি করে চলেছে। এবার 2টো দড়ি এনে রেখেছিল, বলছে এদের মেরে আর এখানে টাঙিয়ে। তখন আমার ওয়াইফ আমার সাথে ছিল, সাথে ছিল মানে জুলপি আমি নামিয়ে দিয়ে গিয়েছিলাম। যাবি ও আমার বাচ্চার জন্য, মানে আমার বাবুর জন্য ওষুধ কিনবে বলেছিল, ওষুধ আর কি জুতো ফুতো নেবে বলে নামিয়ে দিয়েছি। আমি বললাম আমি 10 মিনিটের মধ্যে আসছি। যখন 5-7 মিনিট বা 10 মিনিট হয়ে গেছে যাচ্ছি না, ঠিক তখন ও তখন কাছে ফোন ছিল না, ও তখন অন্য ফোন থেকে আমার ফোনে ফোন করে। তখন আমি ওরা বলতে বলে বল চলে যেতে বল।
আমি তখন যে তুমি চলে যাও, বলছে তোমার কি কোনো অসুবিধা হয়েছে? আমি যে না আমার অসুবিধা, তখন ওরা বলাচ্ছে আমাকে, তখন বলতে হচ্ছে ওগুলো বাধ্য যে না কোনো অসুবিধা, ও তখন যে না তোমার কোনো অসুবিধা হয়েছে। তখন ও কী করেছিল, ওখানকে একটা লোককে ডেকে, ওই দোকানদারকে, কোনো একটা দোকানদারকে ডেকে ওইদিকে এলে বলে হ্যাঁ তোমার স্বামীকে এইদিকে নিয়ে গিয়েছে। ও তখন গিয়ে দেখছে কিছুটা দূরে দাঁড়িয়ে একটা ছেলের সাথে দাঁড়িয়ে দেখছে যে আমাকে প্রচণ্ড হারে মারছে, আমার নাক কান দিয়ে রক্ত বেরোচ্ছে। এবং ও গিয়ে যখন একটু বলেছে যে এরকম, বলছে তোর ওর কলারটা ধরে বলছে তুই যদি এখানে থাকিস তোর ধরে মিরাই খালে ফেলে দেবো। আপনার স্ত্রীকেও ছাড় দেয়নি, একজন মহিলাকেও মারলো আপনার সামনে, এবং খুব বাজে বাজে অকথ্য ভাষায় গালাগালি করছিল। সে গালাগালির কোনো সীমা নেই। আপনার স্ত্রী কোথায় ধরেছে? একদম একদম ওখানেই, ও কিছুটা দূরে, আমার থেকে কিছুটা দূরে ও ছিল। ও দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিছু বলতেও পারছে না, কিন্তু চোখ দিয়ে তো মুখ দিয়ে তখন রক্ত হচ্ছে, ও দেখতে পাচ্ছে ওখান থেকে। তখন এবারে ওখান থেকে মানে তারপরে আমার মানে ফোন করেছিলাম যে তো বাবাকে নিয়ে করছে, তো বাবাকে আমি ফোন করেছিলাম, আমাকে আমার ভাই তখন গিয়েছিল, আমার ভাইকেও আমি একটা চড় মেরেছিল। ঠিক আছে, ভাই বলতে গিয়েছে বলে ভাইকে চড় মেরেছে, সেই রকমভাবে ভাইকে মুসলিম বিদ্বেষী এত কথাবার্তা বলছে। তারপরে কি বলছে একটু বলুন। বলছে কাঠমোল্লা, ঠিক আছে, বাংলাদেশি, তোরা বাংলাদেশে চলে যা, দেখি তোর আধার কার্ড দিই, তোরা মুসলমান নয়, তোরা মুসলিম, তোরা একে মেরেছিস, তোরা হচ্ছে জয়ে জাত, তোরা মানে নানা, সে মানে কী ভাষা, মানে সে মানে এত গালাগালি করছে, গালাগালি এখানে বলা যাবে না মাইক্রোফোনের সামনে, মানে এত মুসলিমদের নিয়ে এত গালাগালি করছে, মানে সে গালাগালির কোনো সীমা নেই কোনো একটা। আপনাদের জল চেয়েছিলেন? হ্যাঁ আমি জল চেয়ে, ও জল চেয়েছিল, যখন ওই ছেলেটা ওর গায়ে জল দেয়নি, ওকে কেউ মদ খেয়েছিল একজন, সে মদের থুতু নিয়ে ওর গালে দিয়ে দিয়েছিল। গালের থুতু? হ্যাঁ গালের থুতু নিয়ে ওর গালে দিয়েছিল ওই ছেলেটা, আমার লেবারটার গালে। লেবারটা তো 3বার অজ্ঞানই হয়ে গেছিলো। তারপরে ওখানকার মনে হচ্ছে কি জানি না কোনো মানে আমার একটা চাষি ছিল, আর যারা ছিল তারা একটা পুকুরকে মানে তারা হচ্ছে পুলিশ পাঠিয়েছিল, পুলিশ পাল্টে তখন আমাদের পুলিশ, ওই বিষ্ণুপুর থানার পুলিশ আমাদের উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ শুনলাম যে 3জনকে অ্যারেস্ট করেছে পুলিশ এখন। এই ঘটনার জেরে আপনার বাড়িতে অসুস্থ মাও খুব সমস্যার মধ্যে আছে শুনছি। মা খুব মানে সেদিন থেকে মা তো খুব মানে ওনার প্রেশার বেড়ে গিয়েছে, আর এবং প্রচণ্ড আজকেরও পর্যন্ত মা হসপিটালে ভর্তি ছিল এসবের জন্য, এসব মানে সমস্যার জন্য একটুখানি এইসব বিরাট সমস্যা হচ্ছে, সব ভেঙে পড়েছে বাড়ির লোক। যে আমার মানে বিশেষ করে যে আমি এরকম একটা ছেলে, আমি কোনোদিন কারোর সাথে কোনো ঝামেলা যায় না, যে মায়ের দেখছি যে আমার একটা ছেলে এরকম হলো, সেইভাবে তো মায়ের তো একটা মন বা হৃদয় আছে, সেখানে ভেঙে যাবে। বারবার উনি অসুস্থ হয়ে পড়ছে, বারবার যতবার ভাবছে ততবার। চান আপনি? আমি তো অবশ্যই ন্যায় বিচার চাই, এবং যারা এরা করেছে তারা যেন অ্যারেস্ট হয়, এবং চাই হচ্ছে আমার যে লেবার আছে ও যেন ন্যায্য সুবিচার পাক। ও খুব গরিব মানুষ। আমরা তো দেখেছি এইসব বিচার পায়, পুলিশ ধরে নিয়ে যায় এক দরজা থেকে আর অপর দরজা থেকে ছেড়ে দেয়, কি বলবেন? হ্যাঁ অবশ্যই, এটা তো একদম মানে লিগাল কথা, যে ওরা একের নিয়ে যায়, নিয়ে গিয়ে ওরা ছাড়া পেরে যায়, আবার ওরা সমাজে এসে আবার বুক ফুলিয়ে বেড়ায়, এটা তো একদম জানি। তাই আমি পুলিশের কাছে অনুরোধ করতে হয়, বারুইপুর থানার পুলিশ আমাদের ওই রাত থেকে যত রকম সহযোগিতা করে যাচ্ছে উনি, এবং বিষ্ণুপুর থানা করছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু বারুইপুর থানার যে পুলিশ আছে, ও পুলিশরা কিন্তু আমার বাড়িতে আসছে, যাতায়াত করছে, এবং ওরা আমাদের এখানে লোক নিয়ে গিয়ে ওদের 3জনকে তুলে ওদের থানাতে দিয়ে এসেছিলো। বারুইপুর থানা আমাদের একদিকে হেল্প করেছে এটা দিক দিয়ে। একজন সাধারণ মানুষ, নুন আনতে পান্তা ফুরিয়ে সেই মানুষ, তিনি একদম ওই দোকানে লেবারই করেন, সেভাবে তার জীবন চলে। আক্কাস পেয়াদা, সত্যি তার সঙ্গে যে আচরণ করেছে, যেভাবে মারধর করা হয়েছে, একটা নৃশংসতার সীমা থাকে, সীমা ছাড়িয়ে গেছে। অন্য কোথাও নয়, দক্ষিণ 24 পরগনার বারুইপুর এলাকায়। আমি কথা বলবো, তার অবস্থা দেখুন, চোখ মুখের অবস্থা দেখুন, তিনি আর কথা বলতে যাচ্ছেন না যে আমরা সুবিচার পাবো না, মুসলমানরা সুবিচার পাবে না, তিনি এই কথা তার মুখ থেকেই আসছে। আমি দেখাবো, দেখুন চোখের অবস্থাটা, একটু ক্যামেরাটা কাছে নিয়ে, কি অবস্থা দেখুন। আর বাংলা কিন্তু এখানে আসেনি, চিৎকার করেনি। এই গন্ডগোলের মূলে মানুষের বিদ্বেষ ছড়ানো একমাত্র যদি করতে হয় সেটা আর বাংলা করেছে। একটি নিউজ চ্যানেলের জন্য আজ এত বড় ক্ষতি হচ্ছে, গোটা পশ্চিমবাংলায় আগুন জ্বলছে। বাংলাদেশের একটি ঘটনা নিয়ে যেভাবে আর বাংলা এবং বারবার কখনো রোহিঙ্গা, কখনো বাংলাদেশি, কখনো অনুপ্রবেশকারী, কখনো মোল্লা, এই শুভেন্দু অধিকারী আর বাংলার জন্য এগুলো ঘটছে। আর বিমান বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো পর্যন্ত রবিবার থেকে আজকে 4 দিন হয়ে গেল, এখনো এখানে আসলেন না। ভোটের দরকার, আপনি স্পিকার হয়ে বিধানসভায় যাবেন, ভালো জিনিস যান, কিন্তু যাদের ভোট নিয়েছেন তাদের রাস্তায় ফেলে মারছে, মাংস বিক্রেতা বলে, এই অপরাধে আপনি কি তাদের বাড়িতে এসছেন? আমি তার স্ত্রীর সঙ্গে কথা বলবো, কি ঘটেছিল, কি শুনেছেন আপনি? আমি তো কিছুই জানতাম না। ওর সকালের দোকানে ঝামেলা হয়েছিল সেটাও আমি জানি না। ও বিকালে ওখানে গিয়েছিল, তো ওনাকে ধরে ওরকম মানে নিয়ে গিয়েছে, গিয়ে ওরা মারধর করেছে। আমি তো কিছুই জানি না, আমি মেয়েকে আনতে গিয়েছিলাম, পড়তে গিয়েছিল। তো আমি এবার 8টার সময় যখন খবর পেয়েছি, যখন হসপিটালে গিয়েছি, দেখি না ওর কোনো জ্ঞান নেই, আর ওর অক্সিজেন স্যালাইন সবই চলছে। ওর মানে আমি দেখে মানে ভাবতে পারিনি যে ও ফিরে আসবে। তো এরকমভাবে ও নৃশংসভাবে ওকে মারা হয়েছে, আর কোনো দোষও নেই। এ তো লেবার, এ তো দোকানে কাজ, উনি মাংস দোকানে কাজ করে, উনি লেবার। ওখানে কি করতে গেছিল? ওখানে উনি একটু কি মাংস না ছাড় দিতে গিয়েছিল, ওখানে গিয়ে ওনাকে ওরমভাবে ধরা হয়েছে। গিয়ে ধরে ওকে তো খুবই মারা হয়েছে, মেরে যখন ওর জ্ঞান হারিয়ে গিয়েছে, তারপরে ওর এই আঙুলে কামড়ে
ইয়ে করে দিয়েছে, মানে কামড়ে রক্ত ওর দেখুন ওখানটায় ও করে রক্ত বের করে জানে ওর জ্ঞান আছে, ও মানে মারা গিয়েছে কিনা। তারপর যেই দেখেছে জ্ঞান এসেছে ফের আবার ওকে আবার মেরেছে, তখন ওই ওই অবস্থা হয়েছে। তো আমি এইটুকুই জানি। এবার আমরা অত্যাধিক গরিব মানুষ, এর কোনো দোষ নেই, এটুকু জানি। এ তো আপনারাও দেখুন যে ওর দেখে যেটা বোঝা যাচ্ছে, ও একটা সাধারণ মানুষ, ও ভালো করে কথাও মানুষের সাথে কথা বলতে পারে না, কিন্তু ওর আজকের এই অবস্থা করেছে। তো আমরা আমি কি চাই, আমি তো যারা এই অবস্থা করেছে তাদের তো গুরুতর শাস্তি চাই আমি। আর তারপরে আমাদের অবস্থা তো আপনারা দেখছেন, আমরা একটা সরকারি একটা সাহায্যও পেতে চাই, যার জন্য আমি ওর ট্রিটমেন্টটা করতে পারি। ওর তো পুরো শরীরটা ভেতর থেকে ঝাঁঝরা করে দিয়েছে, ওর ট্রিটমেন্টটা আমি করতে পারি। সরকারি সাহায্য চায়, সাহায্যের দ্বারা যেন ট্রিটমেন্ট করতে পারে, এতটাই অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে বিমান বন্দ্যোপাধ্যায় কি এখানে আসবেন, না এদের ভোট নিয়ে বিধানসভায় গিয়ে স্পিকার হয়ে কথা বলবেন? এরা সংখ্যালঘু মুসলমান, ফুটবলের মতো খেলা হবে, আসবে যাবে, আর সংখ্যালঘু মুসলমানরা সংখ্যালঘুর মতো আচরণ এদের হবে এই সংখ্যাগুরুদের দিয়ে। এটাই দেখতে হবে এই পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা বারুইপুরের মতো এলাকায়, যেখানে এসপি পুলিশ একেবারে গিজগিজ করছে, আর সেখানে এইভাবে অত্যাচার।